আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের হচ্ছে কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা বলতেছে যে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞাটি লেখো। তো কি যে আব্রাহাম লিঙ্কন, দেখো বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তো গণতন্ত্র সম্পর্কে একটা কি সংজ্ঞা দিয়ে গেছিল। তিনি বলেছিলেন যে গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি হচ্ছে কি গণতন্ত্র হলো গণতান্ত্রিক সরকার হলো কি জনগণের জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। তার মানে কি, তার মানে ইংরেজিটা হয় এটা যে এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। ঠিক আছে, গণতন্ত্র হলো কি জনগণের জন্য এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। তো আমরা জানি কি যে গণতন্ত্র আমরা মূলত জনগণের জন্য হয়ে থাকে এবং জনগণ দ্বারা কি নির্বাচিত হয়ে থাকে একজন প্রতিনিধি। আচ্ছা, এরপরে 2 নম্বর কোশ্চেনটা যে গণতন্ত্র কাকে বলে। কি বলতেছে যে গণতন্ত্র কাকে বলে। আমরা জানি যে গণতন্ত্র হলো জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত জনগণের কি একটা সরকার ব্যবস্থা। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা অধ্যাপক গেটেল গণতন্ত্রের সংজ্ঞাটি দাও। কি অধ্যাপক গেটেলের গণতন্ত্রের সংজ্ঞাটি দিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো যে অধ্যাপক গেটেলের মতে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই গণতন্ত্র। কি বলতেছে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই হচ্ছে কি গণতন্ত্র। এখন মূলত দেখো যে আমরা কি একটা প্রতিনিধি নির্বাচন করে দিই, তারপরে তারা হচ্ছে কি সার্বভৌম ক্ষমতার কি করে যে অংশ, মানে তারা হচ্ছে কি দেশ পরিচালনা করে থাকে। তো আর এই দেশ পরিচালনা যারা করে তাদের হচ্ছে কি আমরা নির্বাচিত করি। তার জন্য কি বলতেছে সার্বভৌম ক্ষমতার প্রয়োগের অংশ নেওয়ার অধিকারী তাই হচ্ছে কি গণতন্ত্র। আচ্ছা, এরপর 4 নম্বর কোশ্চেনটা 4 নম্বরটা বলতেছে গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়। তো আমরা জানি যে প্রাচীন গ্রিসের এথেন্সে সর্বপ্রথম গণতন্ত্র কি প্রচলিত হয়েছিল। আচ্ছা, এরপর 5 নম্বর কোশ্চেনটা যে অষ্টাদশ শতকে গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা যায়। তো আমরা জানি যে অষ্টাদশ শতকের গণতান্ত্রিক ভাবধারার উৎসমূল হিসেবে ইংল্যান্ডকে চিহ্নিত করা যায়। তো দেখো অষ্টাদশ শতক মানে কি যে 1900 সাল। ঠিক আছে, তো 1900 সালের পর থেকে এই যে আমাদের যে গণতন্ত্রের যে ভাবধারার উৎসমূল, তো এই উৎসমূলকে ইংল্যান্ডকে কি করা হয়, চিহ্নিত করা হয়। এরপরে বলতেছে যে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে। তো আমরা জানি যে গণতন্ত্র মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আচ্ছা, প্রত্যক্ষ গণতন্ত্র বলতেছে যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ কি যে প্রত্যক্ষ বা সরাসরিভাবে শাসন কার্য পরিচালনা অংশগ্রহণ করার সুযোগ পায় তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। এখন দেখো যে যে শাসন ব্যবস্থা নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি, এখন যারা দেশ পরিচালনার জন্য সরাসরি অংশগ্রহণ করে সরাসরি, তাদেরকে আমরা বলতেছি কি এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। এখন আমরা জানি যে আধুনিক রাষ্ট্র আয়তনে বিশাল, এখন সরাসরি সকল নাগরিক কি যে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে না। এর জন্য আমাদের কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র পরবর্তীতে কি প্রচলিত হয়েছে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা যে গণতন্ত্র কত প্রকার। তো আমরা জানি যে গণতন্ত্র প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক। এরপর 8 নম্বর কোশ্চেনটা 8 নম্বরটা বলতেছে রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক ফাইনার কি বলেছেন। কি বলতেছে যে রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক ফাইনার কি বলেছেন যে রাজনৈতিক দল সম্পর্কে অধ্যাপক ফাইনার বলেছেন যে আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। কি যে আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত হচ্ছে কি কার্যত রাজনৈতিক দলের শাসন। তো আমরা জানি যে আধুনিক যে গণতন্ত্রের মাধ্যমে যে আমরা কি একটা নির্বাচন করি, নির্বাচন করা হয়। দেখো আমরা যে ভোট দিই, এই ভোট দেওয়ার পরে এক দল হচ্ছে কি একটা রাজনৈতিক দল কি করে শাসন ক্ষমতায় অংশগ্রহণ করে। তারপর অনেকগুলো রাজনৈতিক দল শাসন ক্ষমতায় অংশগ্রহণ করার পরে একটা রাজনৈতিক দল কি করে, তারা সরকার গঠন করে, যারা হচ্ছে কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সরকার গঠন করার পরে তারা হচ্ছে কি বিভিন্নভাবে যে দেশ পরিচালনা করে থাকে। তো তার জন্য আমরা কি বলতেছি যে আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত কি একটা রাজনৈতিক দলেরই শাসন। তো দেখো একটা রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রী এদের হচ্ছে কি নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এরপর 9 নম্বর কোশ্চেনটা অধ্যাপক গেটেল রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখো। কি অধ্যাপক গেটেলের রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখো। আচ্ছা, অধ্যাপক গেটেল রাজনৈতিক দলের কি সংজ্ঞাটি দিয়েছে দেখো, যে বলতেছে যে অধ্যাপক গেটেল রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায়। এখন দেখো রাজনৈতিক দল বলতে যে সংগঠিত একদল লোককে বোঝাইছে। এখন একজন লোক ব্যক্তিকে নিয়ে একটা রাজনৈতিক দল হতে পারে না। এখন দেখো আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, জামায়াত ইসলামী, নেজামে ইসলামী, অনেকগুলো কি রাজনৈতিক দল আছে। তো এই রাজনৈতিক দলের প্রত্যেকটা জেলায় জেলায় এদের কি সংখ্যাগরিষ্ঠতা লোক আছে। এখন প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা প্রতিনিধি আছে এবং কি মনে করো যে আর হচ্ছে কি এদের হচ্ছে একজন মনে করো যে নির্বাচিত
প্রেসিডেন্ট থাকতে পারে, আবার কি নির্বাচিত যে কি যারা সদস্য থাকতে পারে, যারা প্রধান আর কি, প্রধান রূপে থাকে। তো এরা হচ্ছে কি এই দলটাকে পরিচালনা করে থাকে। তো বলতেছে সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে। কি করে? একক রূপে কাজ করে। এখন দেখো যে যেখানেই যে কোনো লোকজন থাকুক না কেন, তারা যদি কি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে, ওই রাজনৈতিক দলের একক রূপে কি তারা কাজ করবে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে এবং ক্ষমতা অর্জনে রাজনৈতিক দলের কি বৈশিষ্ট্য এগুলো। আচ্ছা, এরপর 10 নম্বর কোশ্চেনটা, যে গণতন্ত্রের মৌলিক বিষয় কোনটি? তো আমরা জানি যে গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে কি নির্বাচন। কি? গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে কি নির্বাচন। দেখো এই নির্বাচন ছাড়া একটা গণতন্ত্র কি সফল হওয়া যায় না। এখন দেখো যে গণতন্ত্রের জন্য অবশ্যই কি দরকার? নির্বাচন দরকার। এখন নির্বাচন না হলে তুমি একটা কোনো দলকে কি ক্ষমতায় দিতে পারবে না। আচ্ছা, এরপর আমাদের 11 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে বলতেছে জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে? তো আমরা জানি যে জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে নির্বাচনের মাধ্যমে। তো এখন দেখো যে এই জনগণ নির্বাচনের মাধ্যমে একজন ব্যক্তিকে, কি বললাম, একজন রাজনৈতিক ব্যক্তিকে চাইলেই ভোট দিতে পারে, আবার চাইলেই ভোট দিতে পারে না। এখন যাকে ভোট দিবে সে সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে। ঠিক আছে? তো এরপর 12 নম্বর বলতেছে নির্বাচন কি? আচ্ছা, যে প্রক্রিয়ায় বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকগণ, এখন দেখো সবাই ভোট দিতে পারবে এমন বিষয়টা না। আচ্ছা, বললাম যে কি যে সবাই ভোট দিতে পারবে এমন না। এখন দেখো যাদের বয়স হচ্ছে কি প্রাপ্তবয়স্ক, মানে কি যে আমরা জানি যে কি 18 বছরের উপরে, কি যে 18 বছর যে ভোটার হতে হলে কি লাগবে? 18 বছর হতে হবে। এখন দেখো প্রাপ্তবয়স্করা কি দিতে পারবে? ভোট দিতে পারবে। এখন প্রাপ্তবয়স্ক নাগরিকগণ সার্বজনীন ভোটার অধিকার প্রয়োগ করে পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে তাকে নির্বাচন বলে। এখন দেখো আমার পছন্দ অনুযায়ী আমি একজন প্রতিনিধিকে ভোট দিব। তাছাড়া কি দেখো আমি যদি আমার হচ্ছে আমি চাইলে ভোট দেওয়া হচ্ছে আমার রাজনৈতিক একটা অধিকার। আমি চাইলে একজন ব্যক্তিকে ভোট দিতে পারি, আবার কি অন্যজনকেও দিতে পারি। তো এটা হচ্ছে কি সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি কি নির্বাচন। এরপরে বলতেছে যে নির্বাচক মণ্ডলী কারা? এখন দেখো নির্বাচক মণ্ডলী বলতে বোঝাইতেছে আমরা হচ্ছে নির্বাচক মণ্ডলী, যারা প্রাপ্তবয়স্ক ভোটার তারা হচ্ছে কি নির্বাচক মণ্ডলী। বলতেছে যে সকল ভোটারকে একত্রে নির্বাচক মণ্ডলী বলা হয়। যেহেতু আমরা একজন ব্যক্তিকে কি করে দিই নির্বাচনে, মানে একজন ব্যক্তিকে কি ভোটে জয়লাভ করিয়ে দিই, তো এখন কি তাকে নির্বাচিত করে দিই। তো যারা নির্বাচিত করে তাদেরকে নির্বাচক মণ্ডলী বলা হয়। ঠিক আছে? তো আমরা কি বলতেছি যে সকল ভোটারকে একত্রে নির্বাচক মণ্ডলী বলা হয়, আর নির্বাচক করা একজন ভোটারকে বলা হয় নির্বাচক। আচ্ছা, 14 নম্বর বলতেছে সকল ভোটারকে একত্রে কি বলা হয়? তো আমরা জানি যে সকল ভোটারকে একত্রে নির্বাচক মণ্ডলী বলা হয়। আচ্ছা, এরপর 15 নম্বর কোশ্চেনটা। 15 নম্বর বলতেছে জাতীয় সংসদের নির্বাচিত সদস্য কতজন? আমরা জানি যে বাংলাদেশের জাতীয় সংসদের প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে কি 300 জন, আর প্লাস 50 জন থাকে, এটা হচ্ছে কি সংরক্ষিত মহিলা আসন। ঠিক আছে? কি থাকে? সংরক্ষিত থাকে, এই সংরক্ষিত 50টা মহিলা আসন থাকে। আচ্ছা, এরপরে 16 নম্বর কোশ্চেনটা, যে কে নির্বাচন কমিশনের সভাপতি? তো আমরা জানি যে নির্বাচন কমিশনের সভাপতি হচ্ছে কি প্রধান নির্বাচন কমিশনার। কি? প্রধান নির্বাচন কমিশনার। তো দেখো এই প্রধান নির্বাচন কমিশনারকে সম্পূর্ণ কি যে কোনো রাজনৈতিক দল থেকে অথবা কি যে কোনো বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা থাকতে হয়। এখন দেখো এরা যদি কোনো বিভাগের অধীনে থাকে তাহলে কি স্বচ্ছ নির্বাচন হবে না। এখন স্বচ্ছ নির্বাচনের জন্য এই সভাপতি বা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কি আলাদা থাকতে হয়। এরপর 17 নম্বর, যে কোন প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনা করে? তো আমরা জানি নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে থাকে। এখন দেখো দেশে আমাদের বাংলাদেশে যত ছোট বড় ছোট বড় যত ধরনের নির্বাচন হোক না কেন, ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন শুরু করে সিটি কর্পোরেশন এবং হচ্ছে কি এরপরে জাতীয় নির্বাচন, তো প্রত্যেকটা ক্ষেত্রে এই নির্বাচন কমিশনার কি করে থাকে? নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচনী এলাকা আছে, ব্যালট পেপার সংগ্রহ আছে, বিভিন্ন আছে কি ভোট গণনা আছে, সকল কাজকর্ম পরিচালনা করে থাকে। আচ্ছা, এরপরে 18 নম্বর কোশ্চেনটা, যে রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। আচ্ছা, রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায়। কি বলতেছে? যে সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয় প্রচারে কি যারা দলীয় প্রচারের মাধ্যমে, আচ্ছা এখানে দেখো যে দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে, এটাকে আমরা বলতেছি কি রাজনৈতিক দল বলতেছি। আচ্ছা, এরপর 19 নম্বর কোশ্চেনটা, যে প্লেটো গণতন্ত্রকে কিসের শাসন হিসেবে অভিহিত করেছেন? এখন দেখো প্লেটো তারপরে অ্যারিস্টটল, কি এখানে প্লেটো আছে অ্যারিস্টটল আছে, তো এই দুইজন ব্যক্তি কি বলতেছে প্লেটো গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্যদের শাসন হিসেবে কি অভিহিত করেছেন। আচ্ছা, কেন করেছেন? এখন দেখো মনে করো দুইজন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি একটা আসন থেকে ভোটে দাঁড়াইছে। ঠিক আছে? তো একজন ব্যক্তি খারাপ, একজন ব্যক্তি কি ভালো।
এখন কি যোগ্য প্রার্থীকে সবাই ভোট না দিয়ে খারাপ প্রার্থীকে, অযোগ্য প্রার্থীকে ভোট দিল, অথবা কি তার টাকার মাধ্যমে, কি টাকা আছে তার জন্য কি সেভাবে কোনোভাবে কি নির্বাচিত হয়ে গেল। এখন কেউ দেখো ওই ব্যক্তি তো অযোগ্য, আমি জানি, পড়ালেখা জানে না, সব করলে কি তার পরবর্তীতে সে নির্বাচিত হয়েছে। তাহলে কি এই গণতন্ত্র হচ্ছে কি মূলত একটা মূর্খের সরকার হলো না, মূর্খের শাসন হলো না, অযোগ্যের শাসন হলো না। এর জন্যই বলতেছে যে গণতন্ত্রকে মূলত অযোগ্য বা মূর্খের শাসন বলা হয়। আচ্ছা, এরপরে লাস্ট কোয়েশ্চেনটা 20 নম্বর দেখো, বলতেছে প্রতিনিধিত্ব গণতন্ত্র কাকে বলে? আচ্ছা, প্রত্যক্ষ, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বলতেছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হলো প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতি, একে পরোক্ষ গণতন্ত্র বলা হয়। তো বলতেছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে কি প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। তো এখন দেখো আমাদের যে সারা বিশ্বে প্রায় প্রায় প্রতিটা দেশে এই পরোক্ষ গণতন্ত্র চালু আছে। মানে কি যে প্রত্যেকটা দেশের কি জনগণ, নাগরিকগণ তাদের হচ্ছে কি একটা রাজনৈতিক দলকে ভোট দিবে, তারপরে কি ওই রাজনৈতিক দল কি পরবর্তীতে কি যে মনে করো যে সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে, এটাকে আমরা বলতেছি কি পরোক্ষ গণতন্ত্র। ঠিক আছে? তো দেখো এটির মাধ্যমে আমরা কি যে আমাদের এই অষ্টম অধ্যায়ের যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো শেষ করলাম। পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।